তো তোমরা যেখানে বুঝবা না একটু ইন্টারাক্ট করবা, জিজ্ঞেস করবা। মাইক্রোফোন ইউজ করে হচ্ছে কোয়েশ্চেন করতে পারো, বা হচ্ছে ইনবক্সেও হচ্ছে কোয়েশ্চেন করতে পারো। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্স শুরু করলাম। কয়েকটা সেন্টেন্স তোমাদের ফার্স্টে করতে দেই, একটু তোমরা করো, তারপরে হচ্ছে আমরা ধীরে ধীরে আগাচ্ছি। ধর আমরা দুইটা সেন্টেন্স লিখলাম, ফার্স্টে একটা লিখলাম, হি ইজ টু ওল্ড। তারপরে ধরো একটা গ্যাপ দিলাম। আরেকটা সেন্টেন্স ধরো লিখলাম যে দ্য বক্স ইজ টু হেভি। এই দুইটা সেন্টেন্স একটু কমপ্লিট করো। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা সবাই জানো যে কিভাবে অ্যান্সার লেখা লাগে। তোমাদের অর্ধেক সেন্টেন্স দেওয়া থাকবে, বাকি অর্ধেক তোমাদের লেখা লাগবে। এখন এইখানে একটা ভুল অনেকেই করো, সেটা হচ্ছে শুধু অ্যান্সার লিখে যাও। কেমন, শুধু অ্যান্সার লিখবা না, শুধু অ্যান্সার লিখলে মার্কস কেটে দিতে পারে, হাফ মার্কস কাটতে পারে, আবার ফুল মার্কসও কেটে দিতে পারে। এই জন্য হচ্ছে পুরোটা তুলে তারপরে হচ্ছে অ্যান্সার লিখবা। তো দুইটা জিনিস হচ্ছে, কোয়েশ্চেন তুলে অ্যান্সার করা লাগে, একটা হচ্ছে তোমার ট্যাগ কোয়েশ্চেন, আর একটা হচ্ছে তোমার এই কমপ্লিটিং সেন্টেন্স। তো এই জিনিস দুইটা একটু মাথায় রাখবা। এখন এই দুইটা সেন্টেন্স একটু কমপ্লিট করে ফেলো, অ্যান্সারটা লিখে একটু চ্যাট বক্সে একটু সেন্ড করো সবাই। ওয়ান আর টু, শুধু অ্যান্সারটা লিখলেই হবে আপাতত। আচ্ছা, বাকিরাও একটু অ্যান্সার করো। আচ্ছা, এইখানে আমরা কমন যে ভুলটা করি সেটা হচ্ছে যে হি ইজ টু ওল্ড টু ওয়াক। এটা আমরা লিখি, এটাতে কোনো সমস্যা নাই, এটা ঠিক আছে, এটা কারেক্ট সেন্টেন্স। কিন্তু যখন আমরা লিখি যে দ্য বক্স ইজ টু হেভি, অনেকেই হচ্ছে আমরা লিখে ফেলি টু লিফট বা টু ক্যারি। তো আমরা যখনই হচ্ছে টু ক্যারি লিখি, এইটা আসলে কারেক্ট হয় না, সেন্টেন্সটা ভুল হয়ে যায়। প্রশ্ন হচ্ছে কেন ভুল হয়। আমরা এই জিনিসটার ব্যাখ্যা হচ্ছে একটু অন্যভাবে দিতে পারি, যেমন ফার্স্ট সেন্টেন্সটা। কারণ ফার্স্ট সেন্টেন্সটার আমি যদি বলি কমপ্লেক্স সেন্টেন্স কি হবে, আমরা জানি ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এটার যদি কমপ্লেক্স করতে হয় তাহলে আমরা কিভাবে করব, বা এই সেন্টেন্সটা আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভেও আসে, যেটা দিয়ে তারপরে বলে এটা নেগেটিভ কি হবে। তো তখন আমরা যে সেন্টেন্সটা লিখি তখন এইভাবে লিখি যে হি ইজ সো ওল্ড, হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক। এখন এইখানে যে আমরা হিটা লিখলাম, কেন এই হিটা ঠিক এইখানে যে সাবজেক্ট তাকেই হচ্ছে ইন্ডিকেট করে। তো দ্বিতীয় সেন্টেন্সটাও যদি আমরা ঠিক একইভাবে যদি লিখতে যাই যে এটার কমপ্লেক্স কি হবে বা এটার নেগেটিভ কি হবে, তখন আমরা এইভাবে লিখব যে দ্য বক্স ইজ সো হেভি দ্যাট, এখানে যে সাবজেক্টটা লিখব সেটা কোন সাবজেক্ট হবে, ঠিক এই সাবজেক্টটাই হবে, দ্য বক্স। তো আবার তো দ্য বক্স লেখার দরকার নেই, আমরা ইট লিখি। তো এখন এই আগেরটার মতোই যদি আমরা লিখতে চাই তাহলে কি হয় যে দ্য বক্স ইজ সো হেভি দ্যাট ইট ক্যান নট ক্যারি। কারণ আমরা সবাই জানি যে এই সেন্টেন্সটা হয় নাই, কারণ বক্স তো নিজেই নিজেকে তুলবে না, বক্সটাকে তোলা হবে। তার মানে এটা অ্যাক্টিভে না, এটাকে পেসিভে লিখতে হবে। তো আমরা এটাকে যদি পেসিভে লিখি তাহলে কি দাঁড়ায়, ইট ক্যান নট ক্যারি না লিখে তখন আমরা লিখি ইট ক্যান নট বি ক্যারিড। তো এই যে ক্যান নট বি ক্যারিড, এটাকে তুমি যদি সিম্পল করো তাহলে কিন্তু টু ক্যারি হয় না, এটা হয়ে যায় টু বি ক্যারিড। তো এই ভুলটাই আমরা আসলে সচরাচর করি, সেটা হচ্ছে যে দ্য বক্স ইজ টু হেভি টু ক্যারি লিখে বসে থাকে, এটা আসলে টু বি ক্যারিড হবে। বা আরেকটা কাজ করতে পারো, তুমি চাইলে এখানে ফর মি অ্যাড করতে পারো, যে ফর মি টু ক্যারি, তাহলে আবার ভুল হয় না সেন্টেন্সটা।
তার মানে প্রথম সেন্টেন্সটায় কোনো ঝামেলা নাই যে হি ইজ টু ওল্ড টু ওয়াক, কিন্তু দ্বিতীয় সেন্টেন্সটা এটা হচ্ছে দ্য বক্স ইজ টু হেভি টু বি ক্যারিড লিখতে পারো, বা হচ্ছে দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু ক্যারি, যে কোনো একটা লিখবা। তো এই বিষয়টা একটু মেনটেন করে লিখতে হয়, তা না হলে আমাদের সেন্টেন্সটা ভুল যাবে। হুম, এই তো ব্যাস হয়ে গেল। তাহলে আমরা এইটার উপর বেস করে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। আরেকটা বিষয় একটু বলি, এই বিষয়টা বলা উচিত। সেটা হচ্ছে, ধরো এইখানে এই যে আমরা যে লিখলাম হি ইজ সো উইক, সো উইক তো না, সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক, এখানে যদি ইজের জায়গায় যদি আমরা ওয়াজ দেই, তাহলে এখানে ক্যান নটের জায়গায় তখন আমরা কি দিব? কুড নট দিব। এটাও পরীক্ষায় আসতে পারে। এখানেও যদি ওয়াজ থাকতো, যে দ্য বক্স ওয়াজ সো হেভি দ্যাট ইট ক্যান নট বি ক্যারিড না হয় তখন কুড নট বি ক্যারিড হতো। তো মোডালসের এই বিষয়টাও একটু খেয়াল রাখবা। তবে এই যে প্রথম দুইটা সেন্টেন্সে এইখানে যদি ওয়াজ থাকে, তাতে করে পরের অংশে কোনো চেঞ্জ হয় না। এইখানেও যদি ওয়াজ থাকে, তাতেও পরের অংশে কোনো চেঞ্জ আসে না। খুবই সিম্পল জিনিস, এমনিতেই তোমরা এই বিষয়গুলো জানো। এখন আমরা একটু সলভ করার চেষ্টা করব। এখানে কিছু সেন্টেন্স দেয়া আছে, তোমরা নিজেরা একটু খাতায় তুলে একটু করে ফেলো সেন্টেন্সগুলা। আমি এই কমপ্লিটিং সেন্টেন্সের শিটটা তোমাদের গ্রুপে পিডিএফটা দিয়ে দিব। কিন্তু এখন আপাতত শুধু অ্যান্সারগুলোই লেখো, ওয়ানের ABCD এইভাবে দিয়ে শুধু অ্যান্সারগুলো লিখে ফেলো। তারপর আমি অ্যান্সারগুলো দিলে তোমরা একটু মিলিয়ে নিও। কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে বলতে পারো। আচ্ছা, একজন একটা প্রশ্ন করলো যে সেন্টেন্সের শুরুতেও ব্ল্যাঙ্ক থাকতে পারে। হ্যাঁ, যে কোনো জায়গায় থাকতে পারে। সেন্টেন্সের শুরুতে, মাঝে, শেষে, যে কোনো জায়গায় যেভাবেই আসুক, পুরো সেন্টেন্সটা তুমি যদি শিখো, তাহলে যে কোনো অ্যান্সারই তোমরা লিখতে পারবা। আচ্ছা, আমরা একসাথেই সলভ করতে করতে আগাই। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলবা। ধরো ফার্স্ট সেন্টেন্সটা, দ্য লোড ইজ টু হেভি। আমরা সরাসরি টু ক্যারি লিখতে পারি না এখানে, তাহলে আমরা কি লিখবো? টু বি ক্যারিড বা টু বি লিফটেড। বা একটা কাজ করা যায়, ফর মি টু ক্যারি। তারপরে হচ্ছে দ্য প্রবলেম ইজ, আচ্ছা তারপরে দেখো, দ্য প্রবলেম ইজ টু হার্ড টু বি সলভড লিখতে পারো, বা লিখতে পারো ফর মি টু সলভ। এরপরে দেখো, দ্য ম্যান ইজ টু ওল্ড টু ডু দ্য ওয়ার্ক লিখে দিতে পারো। আবার দ্য ম্যান ইজ টু ওল্ড ফর মি লেখো না, তখন অন্য কিছু সেন্স মেক করবে। আর ডি নাম্বারটা যদি দেখো, তাহলে হবে কি যে হি ইজ টু ডিসঅনেস্ট টু বি ট্রাস্টেড লিখতে পারি আমরা।
তারপরে হচ্ছে ইউ আর টু শর্ট ফর মি, এটা ফর মি লেখা যাবে না। তাহলে আমরা কি লিখবো, যে ইউ আর টু শর্ট টু টাচ দ্য রুফ। তারপরে হচ্ছে দ্য বয় ইজ টু সিলি, মানে খুবই বোকাশোকা। আমরা লিখতে পারি টু টেক দ্য রেসপন্সিবিলিটি। তো একদম সিম্পল জিনিসই আমরা লেখার চেষ্টা করব। একটু ডিফারেন্ট কিছু লিখলে টিচাররা আরো বিরক্ত হয়, কারণ তাদের অনেক খাতা দেখা লাগে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা। একদম কমন জিনিসই দেওয়ার চেষ্টা করবা, তাহলে টিচাররা জাস্ট দেখে মার্কস দিয়ে দেবে। তোমার দরকার হচ্ছে আপাতত মার্কস। এরপরে দুই নাম্বারটাও যদি আমরা দেখি, তাহলে দ্য ম্যান ওয়াজ সো ইল। তারপরে আমরা লিখতে পারি দ্যাট হি কুডেন্ট ওয়াক। ওই সেম টাইপের জিনিসই দিবা। দ্য সেইলরস থ্রট ওয়াজ সো ড্রাই, অর্থাৎ সেইলর বা নাবিকের গলা এতটাই শুকনা ছিল। দ্যাট হি কুডেন্ট টক দিতে পারো, দ্যাট হি কুডেন্ট টক। তারপরে হচ্ছে আওয়ার ফার্মার্স আর সো পুয়ার দ্যাট দে ক্যান নট অ্যাফোর্ড দেয়ার বেসিক নিডস দিতে পারো, দে ক্যান নট অ্যাফোর্ড দেয়ার বেসিক নিডস। আমি আমার মতো করে লিখলাম, তোমরা সেম রুল ফলো করে তোমরা তোমাদের মতো করে সেন্টেন্স লিখতে পারো। আই ওয়াজ সো অ্যাংরি, তারপরে হচ্ছে লিখতে পারো দ্যাট I couldn't control myself, but that I couldn't concentrate, that I couldn't control myself. তারপরে হচ্ছে I was so sleepy that I couldn't concentrate. আরেকটা বিষয় সবাই খেয়াল রাখবা, এখানে ওয়াজ আর ইজ এই বিষয়গুলো না মাঝে মাঝে দেখা যায় আমরা পারি, কিন্তু ওইভাবে খেয়াল করি না এক্সামে। তখন হচ্ছে ওয়াজ থাকা সত্ত্বেও আমরা ক্যান নট দিয়ে বসে থাকি। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, কোশ্চেনগুলো ভালো করে একটু দেখবা। তারপরে ইউ হ্যাভ সো মাচ ইন্টেলিজেন্স দ্যাট ইউ ক্যান সলভ ইট ইজিলি দিতে পারো। তারপর আই হ্যাভ নট সো মাচ টাইম দ্যাট আই ক্যান গিভ ইউ। তারপর হচ্ছে দেয়ার আর সো মেনি প্রবলেমস দ্যাট ক্যান নট বি সলভড অ্যালোন দিতে পারো, বা দ্যাট আই ক্যান নট সলভ অ্যালোন। তাহলে আমরা চাইলে পেসিভিও লিখতে পারি, দ্যাট ক্যান নট বি সলভড ইজিলি। একটা জিনিস একটু মনে রাখবা ভাইয়ারা, তোমরা কান্টকে অনেকে সংক্ষেপে এইভাবে লেখো, এটা ট্যাগ কোশ্চেনে লিখবা, কিন্তু নর্মালি কোনো লেখাতে লিখতে যেও না, এটা একটু ইনফর্মাল স্পোকেন টাইপ। তো রিটেনে এটা অ্যালাউড না। ট্যাগ কোশ্চেনে অ্যালাউড কেন, কারণ ট্যাগ কোশ্চেনটা হচ্ছে স্পোকেন বেসড। এই জন্য হচ্ছে তুমি ওইখানে এইভাবেই লিখবা, কিন্তু এমনিতে নর্মালি লেখার সময় কখনো এইভাবে লিখবা না। তখন তোমরা ক্যান নট একসাথে লিখবা, আলাদাভাবে না, একসাথে। তারপরে দেখো দে প্লাকড, প্লাক মানে হচ্ছে তুলে ফেলা। দে প্লাকড সো মেনি ফ্লাওয়ার্স দ্যাট দ্য গার্ডেন বিকেইম এমপ্টি দিতে পারি, দ্য গার্ডেন বিকেইম এমপ্টি। তাহলে আমরা দুইটা রুল অলরেডি কভার করলাম। একটা হচ্ছে টু ড্যাশ 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 টু, এই ফরম্যাটের কোয়েশ্চেন প্রচুর আসে। তারপর হচ্ছে সো ড্যাশ 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 দ্যাট, এইটাও হচ্ছে প্রচুর আসে। তো এখন তোমাদেরকে যা যা পড়াবো সবই খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। তো এই জন্য আমাদের এই বিষয়গুলো একটু মাথায় রাখা লাগবে ভালো মতো। এবার হচ্ছে এই সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট, কেমন এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি একটু মুছে ফেলি। কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে বলো।
ধরো আমরা একটা সেন্টেন্স লিখলাম, তার আগে একটু মিনিংটা লিখে দেই। সো দ্যাট, বা এইটাকে আমরা চাইলে ইন অর্ডার দ্যাটও বলতে পারি। সো দ্যাট বা হচ্ছে ইন অর্ডার দ্যাট, এটার একদম বাংলা মিনিং হচ্ছে যাতে, মানে কোনো উদ্দেশ্য বোঝায়। আর যদি বলি এটা আমরা কোন পার্টস অফ স্পিচ, এটাকে আমরা বলি হচ্ছে কনজাংশন। আমরা সেন্টেন্সগুলো কিভাবে লিখি, যে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, বা আমরা চাইলে এখানে ইন অর্ডার দ্যাটও লিখতে পারতাম, কোনো সমস্যা নাই। ইন অর্ডার দ্যাট হি ক্যান সাকসিড। এই সাকসিড ওয়ার্ডটা লিখতে যে আমরা অনেকেই অনেক ভুল করি, আমরা হচ্ছে গুলিয়ে ফেলি। আমি একটু সবাই গুলায় না, খুব কম স্টুডেন্টই এটা আসলে এলোমেলো করে ফেলে। তো আমরা একটু লিখে দেই, সাকসিড হচ্ছে ভার্ব, আর এইটা দিয়ে আমরা বোঝাই কি সফল হওয়া, সফল হওয়া। আর সাকসেস, সাকসেস হচ্ছে তোমার নাউন, এইটার মিনিং হচ্ছে সফলতা। আর সাকসেসফুল, এইটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এইটা দিয়ে বোঝায় সফল। কেমন? এই কয়টা ওয়ার্ড আমরা একটু মনে রাখবো। আর যেটা আমরা ইউজ করতে চাই, ধরো হি ক্যান সাকসিড, আমরা যদি হচ্ছে সাকসেস ওয়ার্ড দিয়ে যদি জিনিসটা লিখতাম, তাহলে হতো হি ক্যান গেট সাকসেস। আমরা যদি সাকসেসফুল ওয়ার্ডটা ইউজ করতে চাই, তাহলে আমরা লিখতে পারি হি ক্যান অ্যাচিভ, বা হি ক্যান গেট, না গেট না, হি ক্যান বি সাকসেসফুল। তো যার যেভাবে ভাল লাগে লিখবা। এখন এই হি ওয়ার্কস হার্ড এইটাকে না তোমাকে চেঞ্জ করে দিতে পারে মাঝে মাঝে। ধরো হি ওয়ার্কস হার্ড না দিয়ে দিতে পারে হি ইজ ওয়ার্কিং হার্ড, একই নিয়ম, কোনো পার্থক্য নাই। আবার এখানে তারা চাইলে হচ্ছে হি হ্যাজ ওয়ার্ক টু দিতে পারে, কারণ এটা এখন পর্যন্ত আসে নাই, তবে দিলেও দিতে পারে। অর্থাৎ প্রেজেন্ট, প্রেজেন্টের যে কয়টা টেন্স আছে ওগুলো হচ্ছে এই সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের আগে যদি থাকে, তাহলে আমরা এখানে সচরাচর ক্যান দিয়ে লিখি। মানে বিভিন্ন বইতে এরকম ভাবে রুল আছে যে ক্যান দিয়ে লিখতে হবে, বিষয়টা আসলে ক্যান দিয়ে লিখতে হবে তা না। আমরা মোস্ট অফ দ্য কেসেসে হচ্ছে ক্যান দিয়ে লিখি, ক্যান ছাড়াও লেখা যায়, এমনও সেন্টেন্স আসতে পারে পরীক্ষাতে। তো এগুলো মিনিং দিয়ে আসলে সলভ করা যায়, এগুলো রুল দিয়ে বলতে গেলে আরো বেশি প্যাচ লাগিয়ে ফেলে স্টুডেন্টরা। আমরা যদি এখানে হি ওয়ার্কস হার্ড না দিয়ে যদি আমরা দিতাম হি ওয়ার্কড হার্ড, কেমন? যদি আমরা লিখতাম যে হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, বা হচ্ছে ধরো ইন অর্ডার দ্যাট, দুইটাই লেখা যায়। তখন আমরা লিখবো হি কুড গেট সাকসেস। ব্যাস হয়ে গেল। এখন হি ওয়ার্কড হার্ড, এইখানে তোমার হি ওয়াজ ওয়ার্কিং হার্ড থাকতে পারে, তবে হি হ্যাড ওয়ার্কড হার্ড খুব একটা থাকে না, তো এটা না লেখাটাই ভালো। তো এই হচ্ছে সো দ্যাট ইন অর্ডার দ্যাটের রুলটা। সেম জিনিসটা তুমি চাইলে এই দুইটা জিনিস দিয়েও বোঝাতে পারো। একটা হচ্ছে, দুইটা না তিনটা, টু, তারপরে হচ্ছে তোমার ইন অর্ডার টু, আর হচ্ছে তোমার উইথ এ ভিউ টু, এগুলা দিয়েও উদ্দেশ্য বোঝায়। কিন্তু এগুলা হচ্ছে তোমার প্রিপোজিশন। এই জিনিসটা মনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইন অর্ডার দ্যাট হচ্ছে কনজাংশন, কিন্তু ইন অর্ডার টু হচ্ছে প্রিপোজিশন। ইন অর্ডার দ্যাট দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স লিখি, আর ইন অর্ডার টু দিয়ে আমরা লিখি সিম্পল সেন্টেন্স। কেমন? এই জিনিসটা একটু মনে রাখবা। তো আমরা সেম সেন্টেন্সটা হি ওয়ার্কস আর এটাকে যদি লিখতে চাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে হি ওয়ার্কস
হার্ড টু বা ইন অর্ডার টু, ইচ্ছা তোমার, টু সাকসিড। অর্থাৎ টু বা ইন অর্ডার টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম দিই। এখন সেম জিনিসটা আমরা যদি উইথ এ ভিউ টু দিয়ে লিখি, যে হি ওয়ার্কস হার্ড উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে আমরা অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি দিই, এই জন্য হচ্ছে আমরা সাকসিড লিখবো না, আমরা লিখবো হচ্ছে সাকসিডিং। তাহলে এই জিনিসটাও একটু কষ্ট করে মনে রাখবা, সেটা হচ্ছে টু আর ইন অর্ডার টু, এই দুইটার পরে দিবা ভার্বের বেস ফর্ম। আর এই যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে দিবা ভার্ব প্লাস আইএনজি। এই বিষয়টা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বসেও আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সেও আসতে পারে, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। তো একটু কষ্ট করে হলেও মাথায় রাখবা। যতটুকু বোঝালাম এতটুকুর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সলভে চলে যাই, সলভ করে ফেলি। যে 3 নম্বরে যে কয়টা সেন্টেন্স দেয়া আছে একটু কষ্ট করে আমরা সলভ করার ট্রাই করি। আচ্ছা দেখো, ফার্স্ট এরটা কি হবে, যে দ্য বয় স্টাডিজ হার্ড সো দ্যাট, যাতে করে হি ক্যান গেট এ গুড রেজাল্ট, যেমন এরকম কিছু একটা লিখতে পারো। দ্য ফার্মার্স সো গুড সিডস সো দ্যাট, আমরা সুন্দর একটা সেন্টেন্স লিখতে পারি যে দে ক্যান রিপ, আর ই এ পি, রিপ। রিপ মানে হচ্ছে ফসল কেটে ঘরে আনা, যে দে ক্যান রিপ এ গুড হারভেস্ট। কারণ এইভাবে দিলে সবচেয়ে সুন্দর হয়। এরপরে দেখো, উই ইট ফুড সো দ্যাট উই ক্যান সার্ভাইভ দিতে পারি আমরা, উই ক্যান সার্ভাইভ বা উই ক্যান গেট এনার্জি। তারপরে হচ্ছে আই ওয়াজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট, এইটা একটু খেয়াল রাখবে, এখানে কিন্তু ওয়াজ দেয়া, কেমন অনেকেই খেয়াল করে না, ইজ ভেবে তারপরে বাকি অংশটুকু লিখে ফেলে, তখন ভুল হয়ে যায়, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। আই ওয়াজ ওয়ার্কিং হার্ড সো দ্যাট আই কুড পাস দ্য এক্সাম, এই টাইপের কিছু একটা লিখে দাও। তারপরে হচ্ছে আই অ্যাডভাইসড হিম সো দ্যাট হি কুড বি সাকসেসফুল।
তারপরে দ্য খালিফ, খালিফ বলতে খলিফা বোঝায়। দ্য খালিফ ওয়েন্ট আউট ইন ডিসগাইজ, ডিসগাইজ বলতে ছদ্মবেশ বোঝায়। ইন অর্ডার দ্যাট, মানে খলিফা হচ্ছে ছদ্মবেশে বাইরে বের হয়েছিল। ইন অর্ডার দ্যাট, যাতে করে নোবডি কুড রিকগনাইজ হিম দিতে পারি আমরা। নোবডি কুড রিকগনাইজ হিম। বা আমরা চাইলে লিখতে পারি যে in order that he could see the actual condition of his people। তারপর একটা হচ্ছে ডেলা ওয়েন টু এ হেয়ার শপ ইন অর্ডার দ্যাট, অনেকেই এইটা লিখে ফেলে যে ইন অর্ডার দ্যাট শি কুড গেট এ হেয়ার কাট, কেমন এইটা লিখে ফেলে যে শি কুড গেট এ হেয়ার কাট। এইটা লিখলে মার্কস দিবে না হয়তো। প্রশ্ন হচ্ছে কেন মার্কস দিবে না, কারণ এটা গল্পের কনটেক্সটের সাথে মিলে না। তোমরা জিম আর ডেলার গল্পটা জানো। জিম আর ডেলার গল্পটা কিরকম ছিল, যে জিম আর ডেলা দুইজন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। তো জিমের একটা ঘড়ি ছিল কিন্তু ঘড়িতে কোনো চেইন ছিল না। আর ওই দিক থেকে ডেলার হচ্ছে খুব সুন্দর চুল ছিল কিন্তু ভালো কোনো চিরুনি ছিল না আঁচড়ানোর জন্য। তো তাদের অ্যানিভার্সারিতে দুইজন দুইজনাকে সারপ্রাইজ গিফট দিবে। তো এই জন্য ডেলা চলে গেল হচ্ছে হেয়ার শপে, যে সে তার চুল বিক্রি করে জিমের জন্য একটা ঘড়ির চেইন কিনে আনলো। আর ওই দিক থেকে জিম তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য জিম হচ্ছে তার ঘড়ি বিক্রি করে তার জন্য একটা চিরুনি কিনে নিয়ে আসলো। তো দুইজন যখন রাতে দুইজন দুইজনাকে গিফট দেয়, জিম হচ্ছে ডেলাকে চিরুনি গিফট দেয় কিন্তু ডেলার মাথায় চুল নাই। আর ওই দিক থেকে ডেলা হচ্ছে তাকে ঘড়ির চেইন গিফট দেয় কিন্তু ঘড়ি নাই। তো এই হচ্ছে সেই কাহিনী। তো এই জন্য আমরা এখানে ডেলা আসলে হেয়ার শপে কেন গিয়েছিল, কারণ হচ্ছে চুল বিক্রি করতে গিয়েছিল, চুল কাটতে না, বা হচ্ছে হেয়ার কাটের জন্য যায় না, চুলটা বিক্রি করতে গিয়েছিল। তো আমরা ওটাই লিখবো যে ইন অর্ডার দ্যাট শি কুড সেল হার হেয়ার, শি কুড সেল হার হেয়ার। তারপরে দেখো হি সেভড মানি ইন অর্ডার দ্যাট হি কুড বাই এ কার, এই টাইপের কিছু একটা লিখে দিতে পারি। হি কুড বাই এ কার, ব্যাস হয়ে গেল। এই কয়টাতে কারো কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে বলতে পারো। এরপরে দেখো ইফ যুক্ত সেন্টেন্সগুলো আমরা আহ, আগেই হচ্ছে এই কন্ডিশনালস এর উপরে ক্লাস করছি। কন্ডিশনালস ক্লাসে আমরা জানছি যে ইফেরই কিছু সিনোনিম হচ্ছে প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, আর হচ্ছে প্রোভাইডেড। আমরা কন্ডিশনাল সেন্টেন্স মোটামুটি চার ধরনের পাই: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড আর থার্ড। তো জিরো কন্ডিশনাল আসলে আমাদের বোর্ডে খুব একটা আসে না, তো আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটাই লাগে। তো ওই ক্লাসের উপর বেস করে যদি আমরা এগুলোর অ্যান্সার লিখি তাহলে এরকম হতে পারে যে ইফ ইট রেইনস আই উইল গো আউটসাইড, মানে বৃষ্টি হলে যে বাসায় থাকতে হবে বিষয়টা তো এরকম না। এমনও তো হতে পারে যে বৃষ্টি হলে তুমি আরো ভিজতে বাইরে যাবা। তো তুমি যদি লেখো ইফ ইট রেইনস আই উইল গো আউটসাইড, কোনো সমস্যা নাই। বা হচ্ছে আই উন্ট গো আউটসাইড, ইচ্ছা তোমার, আই উন্ট গো আউটসাইড। তারপর হচ্ছে ইফ ইউ প্লে ইন দ্য রেইন ইউ উইল ক্যাচ কোল্ড দিতে পারো, যে তোমার ঠান্ডা লাগবে। ইউ উইল ক্যাচ কোল্ড। তারপর হচ্ছে অনলি ইফ ইউ ফলো দিস রুলস ইউ উইল বি বেনিফিটেড লিখতে পারি আমরা। ইউ উইল বি বেনিফিটেড। বা ইউ উইল বি সাকসেসফুল। আচ্ছা, একজন একটা প্রশ্ন করলো যে ইফ ইট রেইনস আই শ্যাল স্টে অ্যাট হোম, এটা হয় কি না। উত্তর হচ্ছে তুমি যদি বলো তোমার পার্সোনাল লাইফে তোমার স্পোকেন ইংলিশে কোনো সমস্যা নাই, কিন্তু এটা না লেখাই ভালো। কারণ কন্ডিশনাল সেন্টেন্সে কখনো শ্যাল হয় না। বুঝা গেছে, এই জিনিসটা সবাই মাথায় রাখবা। খুব ভালো একটা প্রশ্ন করছো, কারণ এই প্রশ্নটা ইউজুয়ালি কোনো ব্যাচ থেকে আসলে আসে না। কারণ এই জিনিসটা হচ্ছে একটু আমাদের ফলো করা লাগবে যে কন্ডিশনাল সেন্টেন্সে কখনো শ্যাল ইউজ করা যায় না। আমরা উইল দিয়ে করতে পারি কিন্তু আমরা শ্যাল ইউজ করব না। মনে থাকবে সবার, কন্ডিশনাল সেন্টেন্সে শ্যাল অ্যালাউড না। তারপরে দেখো ইভেন ইফ ইউ আস্ক মি, অর্থাৎ ও যে কোয়েশ্চেনটা করলাম, একটু কোয়েশ্চেনটা করি, বলি
যে প্রশ্নটা হচ্ছে যে ইফ ইট রেইনস আই শ্যাল স্টে অ্যাট হোম, এটা হয় কিনা। তো আই শ্যাল স্টে স্টে অ্যাট হোম দিব না, আমরা দিব হচ্ছে আই উইল স্টে অ্যাট হোম, এটা হবে। তো শ্যালটাকে চেঞ্জ করে শুধু উইল দিলেই হয়ে যাবে। তারপরে দেখো, ইভেন ইফ ইউ আস্ক মি রিপিটেডলি আই উন্ট অ্যান্সার ইউ দিতে পারো, বা দ্য অ্যান্সার উইল বি সেম। ইফ হি কেম আই উড গো। এবার বলো এই কয়টা থেকে আরো কোনো প্রশ্ন বা কনফিউশন আছে কিনা। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আবার একটু সামনে আগাই আমরা। নর্মালি যখন অফলাইন ক্লাস নিতাম এই সেন্টেন্সগুলো আসলে স্টুডেন্টদের দিয়েই লেখাতাম, কিন্তু অনলাইন ক্লাস হওয়াতে আমি তোমাদেরকে লিখে লিখে দিচ্ছি। তো কারো যদি হচ্ছে ডিফারেন্ট কিছু লিখতে মন চায় বা ধরো হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কোয়েশ্চেন করবা। দেখো, ইফ আই ওয়্যার এ বার্ড, কেমন, যদি আমি একটা পাখি হতাম। এখানে ওয়াজ কেন হয় না, তোমাদেরকে কন্ডিশনালস এর ক্লাসে বলছিলাম যে ওয়্যার দিয়ে হতো বা হতাম টাইপের মিনিং দেয়, আর ওয়াজ দিয়ে ছিলাম টাইপের মিনিং দেয়। যদিও আধুনিক ইংলিশে ইফ আই ওয়াজ এ বার্ড এইভাবে বলা যায়, কিন্তু এটা গ্রামারে বা একাডেমিক পর্যায়ে অ্যালাউড না। তো ইফ আই ওয়্যার এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। তারপরে হচ্ছে ওয়ার আই এ কিং, সেম, আই উড হেল্প দ্য পুয়ার দিয়ে দিতে পারো। তারপর হচ্ছে ইফ আই হ্যাড এ কম্পিউটার, এইটা না সবাই জানে কিন্তু বিষয়টা খেয়াল করে না। কি বিষয়টা, বিষয়টা হচ্ছে হ্যাড দেখে মনে করে যে এটা পাস্ট পারফেক্ট। হ্যাড থাকলেই কিন্তু পাস্ট পারফেক্ট হয় না। হ্যাডের পরে যদি পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট বলি, কিন্তু এখানে হ্যাডটা তো মেইন ভার্ব, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট। কেমন, এটা একটু মাথায় রাখবা। এইখানে হ্যাডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যে ইফ আই হ্যাড এ কম্পিউটার, যদি আমার একটা কম্পিউটার থাকতো, আই উড প্লে গেমস দিতে পারো, যে আমি গেমস খেলতাম। আহ, এখন আরেকটা বিষয় একটু বলি, এটা আচ্ছা এটা একটু পরে আসবে। আই নাম্বারটা দেখো, ইফ আই হ্যাড সিন হিম, তুমি দিতে পারো আই উড হ্যাভ কল্ড হিম। তারপরে ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, তারপরে লিখতে পারি দে কুড হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক ইন টাইম বা টাইমলি। তারপরে হচ্ছে ইফ আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট। কেন, এইটা অনেকে আহ, ভুল লিখে ফেলে, মানে মনে করে কি এটা মনে হয় ভুলে, মনে হয় টাইপিং মিস্টেক, হ্যাড হ্যাড মনে হয় দুইবার আসছে, বিষয়টা আসলে তা না, এটা আসলে পাস্ট পারফেক্ট। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, আমি একটু প্রশ্নটা একটু দেখি। যে লাস্ট এ এক্সক্লামেটরি সাইন হবে না। আচ্ছা, আচ্ছা, এই কন্ডিশনাল সেন্টেন্সে এক্সক্লামেটরি সেন্টেন্স দেয়া যায়, তবে এক্সামে এগুলা না দেয়াই ভালো। কেমন, এক্সামে তো হচ্ছে ওরা নিজেরাই এই জিনিসটা দিয়ে দিবে কোশ্চেনে, মানে ধরো একটা গ্যাপ দিয়ে তারপর হচ্ছে ফুল স্টপ দিয়েই দিবে। তো সেক্ষেত্রে তোমার আবার ওইটা চেঞ্জ করে এক্সক্লামেটরি সাইন না দেয়াই ভালো হবে। তবে কন্ডিশনাল সেন্টেন্সে তুমি চাইলে এক্সক্লামেটরি সাইন দিতে পারো, সমস্যা নাই, তবে আপাতত এসএসসিতে দেওয়ার দরকার নাই বা তোমার প্রয়োজন হবে না। তবে দিতে পারো এখানে। অর্থাৎ আমাদের একটা ধারণা আছে কি, যে এক্সক্লামেটরি সেন্টেন্স মানেই হচ্ছে তোমার ধরো অ্যালাস বা হুররে, কেমন, বা হচ্ছে হাউ বিউটিফুল, এই একটা স্ট্রাকচারে হবে। বিষয়টা আসলে মোটেই তা না। তুমি একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের পরেও হচ্ছে চাইলে এক্সক্লামেটরি সাইন দিয়ে ওইটাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বানাতে পারো। কেমন, ইংলিশে এরকম করা যায়। তবে এইগুলা আমাদের দেশে খুব একটা কমন না, এই জন্য আমি স্টুডেন্টদেরকে খুব একটা সাজেস্ট করি না। তারপরে দেখো, যে ইফ আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট, এই জিনিসটা একটু ডিটেলসে তোমাদেরকে বলি। যে আমরা যদি লিখি যে আই হ্যাভ এ বুক, বা ধরো আই হ্যাভ এ বুক না লিখে, আচ্ছা আই হ্যাভ এ বুকই লিখলাম।
তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, যে আমার একটা বই আছে। এখন এইটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে চাই, তাহলে আমরা আই এর পরে প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা হ্যাভ দিব। আর এই হ্যাভের যে পাস্ট পার্টিসিপল ফর্ম, ওইটা হচ্ছে আই হ্যাভ হ্যাড এ বুক। আর এটাকে যদি আমরা পাস্ট পারফেক্ট করতে যাই, তখন কি দিব? পাস্ট পারফেক্টের হ্যাডের জন্য হ্যাড দিব, আর এই হ্যাডটাও দিব, আই হ্যাড হ্যাড এ বুক। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ফার্স্টেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপর সরি প্রেজেন্ট ইনডিফিনিট। ফার্স্টেরটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর এটা প্রেজেন্ট পারফেক্ট, আর তারপর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো এখানে যে লেখা ইফ আই হ্যাড হ্যাড মাই ব্রেকফাস্ট, এটা দিয়ে আসলে পাস্ট পারফেক্ট বোঝাচ্ছে, যে যদি আমি আমার ব্রেকফাস্ট খেতাম, আই উড হ্যাভ গট সাম এনার্জি, বা আই উডেন্ট হ্যাভ বিন হাংরি, তাও দিতে পারো। তারপরে দেখো যে দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড দ্যাট। আমরা জানি যে এই প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে যদি, মানে ইফটাকে ওরা শুরুতে না দিয়ে পরে দিস। তো যেহেতু পরে দিস, এই জন্য এখানে কোনো কমাও দিব না আমরা। কেমন তো? দ্য প্লেন উইল টেক অফ ইন টাইম প্রোভাইডেড দ্যাট দ্য ওয়েদার রিমেইনস স্টেবল দিতে পারি। তো এল এর মতো করে আমরা এমটাও সেম একইভাবে লিখতে পারি, যে উই উইল স্টার্ট আওয়ার জার্নি টুমোরো প্রোভাইডিং দ্যাট দ্য ওয়েদার রিমেইনস স্টেবল। সেম জিনিসটাই তুমি চাইলে এখানেও লিখতে পারো। এখন তুমি বলতে পারো, ভাইয়া দুইটা সেম জিনিস হচ্ছে এক্সামে লেখা যাবে কিনা? উত্তর হচ্ছে, দুইটা তো আর একসাথে তোমার পরীক্ষায় আসবে না, যে কোনো একটা আসবে। তো তুমি দিলে কোনো সমস্যা নাই। তারপরে দেখো লাস্টেরটা, যে আই উইল এগ্রি টু গো প্রোভাইডেড। এখন তুমি চাইলে এখানে দ্যাট দিয়ে লিখতে পারো, আবার না লিখলেও কোনো সমস্যা নাই। যে আই উইল এগ্রি টু গো প্রোভাইডেড ইউ কাম। কারণ ব্যাস এইভাবে লিখে দিবা, হয়ে যাবে। তো এগুলো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের কমপ্লিটিং সেন্টেন্স। এটা মনে করো যে পরীক্ষাতে একটা আসবেই নিশ্চিত। তো এটা খুবই ইম্পর্টেন্স দিয়ে মনে রাখবা। এখন আমরা এই 5 নম্বরে যাই, লেস্ট। লেস্ট মানে হচ্ছে তোমার তা না হলে। কেমন? আমরা এটাকে বলি তা না হলে। আর লেস থাকলে আমরা কি করি? শুড বা হচ্ছে তোমার মাইট ইউজ করতে পারি। তবে পরীক্ষাতে শুড দেওয়াটাই ভালো হবে, কারণ ওইটাই বেশি কমন। এক্সামে সবসময় মনে রাখবা, যে কোনো এক্সামে কমন জিনিসটা দেওয়াটাই সবচেয়ে সেফ। এখন যদি আমরা লিখি যে স্টাডি হার্ড, লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, ধরো এটা লিখলা, তো এটার মানেটা কি? যে শুডের মিনিং আমরা কি জানি? উচিত। তো সেই অর্থে যদি এই সেন্টেন্সটারও মিনিং বলতে চাই, তাহলে কি হয়? যে ভালোভাবে পড়াশোনা করো, তা না হলে তোমার তোমার ফেল করা উচিত। এটা কেমন কথা? যে ভালোভাবে পড়াশোনা করো, তা না হলে তোমার এক্সামে ফেল করা উচিত। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি যে শুডের মিনিং যদি উচিত বলি, তাহলে আসলে কোনো সেন্স মেক করে না। তো শুডের মিনিং আসলে দুইটা। তুমি যদি কেমব্রিজ ডিকশনারিতে সার্চ করো অনলাইনে, তাহলে তুমি দেখবা যে শুডের মিনিং দুইটা আসে। একটা হচ্ছে উচিত বা সাজেশন বোঝায়, আর হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা বোঝায়। কারণ সম্ভাবনা বোঝায়। তো এই সেন্টেন্সে আসলে সম্ভাবনা বোঝাচ্ছে, যে ভালোভাবে পড়াশোনা করো, তা না হলে তুমি সম্ভবত এক্সামে ফেল করবে। তো এই সুর দিয়ে আসলে উচিত বোঝায় না, এই সুর দিয়ে সম্ভাবনা বোঝায়। বা সুরের পরিবর্তে তুমি চাইলে মাইটও দিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, মে দিয়েও তো সম্ভাবনা বোঝায়, আমরা কি এখানে মে দিতে পারি কিনা? উত্তর হচ্ছে আমরা মে দিতে পারবো না। প্রশ্ন হচ্ছে কেন পারবো না? এর রিজন হচ্ছে, লজিক্যালি আসলে মে ইউজ করা যায়, কিন্তু বাস্তবে কেউ বলে না। মানে ল্যাঙ্গুয়েজ না 100% লজিক্যাল না। মাঝে মাঝে দেখবা যে লজিক্যালি হয়, কিন্তু বাস্তবে কেউ বলে না বলে ওইটা কারেক্ট না। যেমন ধরো, আহ, আমি এক ছোট্ট একটা স্টুডেন্ট, ক্লাস 6-এ পড়ে। তো ওর খাতায় দেখি কি লেখা, যে শ্রেণী ষষ্ঠম। তো আমি বললাম, এই তুমি ষষ্ঠম কেন লিখছো? বলে যে ভাইয়া দেখেন, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম সবগুলার পরে একটা ম আছে, তাহলে ষষ্ঠর পরেও একটা ম হবে। তো সে তো আসলে তার যুক্তিতে ঠিক আছে, কিন্তু আমরা তো ষষ্ঠম বলি না, এই কারণে ষষ্ঠম হয় না, আমরা জানি ষষ্ঠ হয়। তো ঠিক একইভাবে
মানে লজিক্যালি তুমি এখানে মে দিতে পারো, কিন্তু মে দিয়ে ওরা কখনো এই সেন্টেন্সটা বলে নাই, যে কারণে মে আমরা দিতে পারবো না। তাহলে লেস থাকলে শুড বা মাইট দেয়া যায়, তার মধ্যে শুডটা দেয়াই সেফ হবে এক্সামে, শুডটাই তোমরা দিও। তারপরে কি লেখা আছে দেখো, যে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন দিতে পারো, যে ইউ শুড মিস দ্য ট্রেন, যে তাড়াতাড়ি হাঁটো, তা না হলে তুমি সম্ভবত ট্রেনটা মিস করবে। তারপরের সেন্টেন্সটা দেখো, যে হি ওয়াকড ফার্স্ট লেস্ট। অনেকেই এই সেন্টেন্সটা একটু গুলিয়ে ফেলে, কারণ লেস্টের আগে পাস্ট ইনডিফিনিট দেখে ভাবে যে এটা মনে হয় ডিফারেন্ট কোনো স্ট্রাকচারে হবে, আসলে কোনো ডিফারেন্ট স্ট্রাকচারে হবে না, সেম একই স্ট্রাকচারে হবে। অর্থাৎ লেস্টের আগে যে টেন্সই থাকুক না কেন, তুমি শুড দিয়ে তারপরে সেন্টেন্স লিখে দিবা, ব্যাস শেষ। যে হি ওয়াকড ফার্স্ট লেস্ট হি শুড। Miss the train. হ্যাঁ, সেম, হি শুড মিস দ্য ট্রেন বা বাস, যার যা মন চায় দিয়ে দিতে পারো। ব্যাস, এই লিস্টের বিষয়টাও গেল, এটাও খুব ইম্পর্ট্যান্ট, লিস্টটা পরীক্ষায় আসতে পারে। এবার হচ্ছে ইফটা যদি নেগেটিভ আকারে থাকে, আমরা যে কন্ডিশনালস পড়ছিলাম না, সেই ওই স্ট্রাকচারই হবে, শুধু মিনিংটার দিকে একটু আমাদের খেয়াল রাখা লাগবে, আর কিচ্ছু না। যে ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, ওইখানে ছিল ইফ ইউ স্টাডি হার্ড, যে যদি তুমি পড়াশোনা করো ভালো করে, আর এখানে হচ্ছে যদি তুমি ভালো করে পড়াশোনা না করো। তাহলে ওইখানে যেহেতু ছিল যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তুমি পাশ করবে, তাহলে এটা কি হবে, তুমি ফেল করবে বা তুমি পাশ করবে না, এরকম কিছু একটা হবে। তো ইফ ইউ ডোন্ট স্টাডি হার্ড, তুমি চাইলে হচ্ছে লিখতে পারো ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এটা লিখতে পারো। আবার চাইলে লিখতে পারো যে ইউ উন্ট পাস দ্য এক্সাম, ইচ্ছা তোমার, ইউ উন্ট পাস দ্য এক্সাম, যার যেটা ভাল লাগে দিবা। তারপর হচ্ছে আনলেস ইউ স্টাডি হার্ড, সেম, এ আর বি এর মিনিং একই, কোনো পার্থক্য নাই। মানে ইফ দিয়ে লিখলে তোমাকে ডোনটা লেখা লাগে, আর আনলেস দিয়ে লিখলে ওই ডোনটা লেখা লাগে না, কারণ আনলেস নিজেই হচ্ছে নেগেটিভ। তাহলে আনলেস ইউ স্টাডি হার্ড মানে হচ্ছে যদি তুমি ভালোভাবে পড়াশোনা না করো, সেম জিনিসটাই তোমরা লিখে দিবা উপরে যেটা লিখছো। তারপরে হচ্ছে আনলেস ইউ স্টার্ট অ্যাট ওয়ান্স, তুমি যদি এখনই শুরু না করো, তাহলে লিখতে পারো যে ইউ উন্ট ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, দ্য ওয়ার্ক ইন টাইম বা টাইমলি। তারপরে দেখো ইউ উইল বি পানিশড, তোমাকে পানিশড করা হবে, এখানে লিখতে পারো ইফ ইউ ডোন্ট ওবে দিস রুলস, ব্যাস হয়ে গেল। বা ইফ ইউ ভায়োলেট দিস রুলস, বা ইফ ইউ ডোন্ট লিসেন টু মি। এরপরে আমরা চলে যাই রুল নাম্বার 7-এ। 7 হচ্ছে আনটিল আর টিল। আনটিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, কেন, যতক্ষণ না পর্যন্ত। আর টিল মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত, মানে পর্যন্তই বলতে পারো আর কি, যতক্ষণ পর্যন্ত। এগুলোর না কোনো নিয়ম নাই, যে টিল আনটিল থাকলে তোমাকে এইটাই দিতে হবে, এরকম কোনো নিয়ম নাই। এটা হচ্ছে মিনিং দিয়ে তুমি যা লিখবা, যদি মিনিংফুল হয় সেন্টেন্স তুমি ফুল মার্কস পেয়ে যাবা, ব্যাস। তারপরে দেখো এইট, এইটও হচ্ছে অ্যাজ লং অ্যাজ মানেও হচ্ছে যতক্ষণ পর্যন্ত, মানে এটা হচ্ছে টিলের সিনোনিম বলতে পারো, টিলের সিনোনিম হচ্ছে অ্যাজ লং অ্যাজ। তো আমরা যদি একটু সেন্টেন্সগুলো লেখা ট্রাই করি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ওয়েট ফর মি আনটিল আই কাম ব্যাক, যে যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি তুমি এখানে ওয়েট করো আমার জন্য। তারপরে হচ্ছে হি উইল ট্রাই হিজ বেস্ট টিল হি সাকসিডস, মানে সে সফল হওয়ার আগ পর্যন্ত সে চেষ্টা করেই যাবে। তারপরে টিল হিজ ডেথও লিখতে পারো, ইচ্ছা তোমাদের। তারপরে সি নাম্বারে আনটিল 3 AM, এই যে অনেকেই লেখে ওয়েট ফর মি, কেন লিখতে পারো, সমস্যা নাই, কিন্তু বিষয়টা খুবই মর্মান্তিক হয়ে যায়। যে 3 AM বলতে আসলে রাত 3টা বোঝায়, একজনকে তুমি রাত 3টা পর্যন্ত ওয়েট করাবা বোঝাবে। বা তুমি যদি আর একটু ভদ্র কোনো কিছু লিখতে চাও তাহলে লিখতে পারো আই উইল স্টাডি
আনটিল 3 AM, যে তুমি হচ্ছে রাত 3টা পর্যন্ত পড়াশোনা করবে। তারপর হচ্ছে টিল উই গেট দেয়ার, এখানে লিখতে পারো ওয়েট ফর আস টিল উই গেট দেয়ার। তারপরে দেখো সেম, এইটাও কোনো রুল টুল কোনো কিছু নাই, মিনিং অনুযায়ী তুমি জাস্ট লিখে দিবা ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ আই কাম ব্যাক, এই আগেটার মতোই লিখে দিবা। তারপরে হচ্ছে আওয়ার লর্ড হু ক্রিয়েটেড দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ উইল বি উইথ আস অ্যাজ লং অ্যাজ উই ওবে হিম, বা উই আর ইন দ্য রাইট পাথ, উই ট্রাস্ট হিম, উই বিলিভ হিম, কেমন এরকম দিতে পারো, বা উই ওবে হিম, বা উই প্রে হিম। হি ওয়ার্কড, কেন এটা একটু খেয়াল রাখবে, এটা পাস্টে লেখা, হি ওয়ার্কড অ্যাজ লং অ্যাজ হি কুড, বা হি সাকসিডেড। আই ওয়াজ ট্রাইং হার্ড, এইখানে তুমি ইচ্ছা অ্যাজ লং এজ দিয়েও লিখতে পারো, টু দিয়েও লিখতে পারো, ইচ্ছা তোমার। ধরো অ্যাজ লং এজ দিয়ে লিখতে চাচ্ছ যে আই ওয়াজ ট্রাইং হার্ড, তারপর অ্যাজ লং এজ দিয়ে লিখতে পারো যে অ্যাজ লং অ্যাজ আই সাকসিডেড। তো সাকসিডেড লিখতে যেয়ে অনেকে একটু ছোট একটা ভুল করে ফেলো। সাকসিডে এখানে একটা ইডি আছে, তো এই জন্য অনেকে মনে করে সাকসিড ওয়ার্ডটাই মনে হয় পাস্ট, আরও একটা ইডি দেওয়া লাগে পাস্ট করার জন্য। এরপরে দেখো দো অল দো, কেমন এইটাও মিনিং অনুযায়ী, এটারও কোনো গ্রামারের রুল নাই। দো অল দো হচ্ছে তোমার কনজাংশন। কনজাংশন, এবং এটা দিয়ে বোঝায় হচ্ছে যদিও। ধরো এটা কি দিয়ে লিখবো, যে দো আই রিকোয়েস্টেড হিম, যদিও আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, হি ডিডন্ট কাম। আচ্ছা, তোমাদের আরেকটা ছোট একটা জিনিস বলি, তোমরা ওই যে চ্যাটিং এর সময় এই জিনিসটা করো, দো হচ্ছে দোকে মিস ইউজ করো। যে ধরো একটা নর্মালি সেন্টেন্স লিখলা যে আই ওয়াজ সিক দো, কারণ দো তো পুরোপুরি লেখো না, এইভাবে লিখে বসে থাকো। এইসব জিনিস স্পোকেনেই আমরা কারেক্ট বলতে পারি, কারণ যেটা সবাই বলে স্পোকেন ইংলিশে সেটাই কারেক্ট, কিন্তু ইংলিশ গ্রামারে এইসব জিনিস ইনকারেক্ট। দো হচ্ছে কনজাংশন, তুমি যখন দো ইউজ করবা তখন হচ্ছে তোমার দুইটা ক্লজ থাকা লাগবে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে চলা লাগবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কেমন? স্পোকেনের জিনিসগুলোকে ফর্মালি হুটহাট করে নিয়ে আসবা না, তাহলে টিচাররা এইসব জিনিস কেটে দিতে পারে। তো দো আই রিকোয়েস্টেড হিম, যদিও আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম, হি ডিডেন্ট কাম, সে আসেনি। এইখানে অনেকে ভুল করে বাট লিখে ফেলো। দো নিজেই তো একটা কনজাংশন, তো বাট যদি আমরা নিয়ে আসি তাহলে তো দুইটা কনজাংশন হয়ে যায়। তো দুইটা ক্লজকে কানেক্ট করার জন্য তো দুইটা কনজাংশনের দরকার নাই, একটা হলেই তো হয়ে যায়। তো এখানে বাট দরকার নাই আমাদের। তারপরে দেখো অল দো, দো আর অল দো একই মিনিং দেয়, মিনিং এ কোনো ডিফারেন্স নেই, নিয়মেও কোনো ডিফারেন্স নেই। যে অল দো উই লস্ট দ্য ম্যাচ, উই এনজয়েড এ লট দিতে পারো, উই এনজয়েড এ লট। তারপরে দেখো উই পুট অন আওয়ার জ্যাকেটস, আমরা আমাদের জ্যাকেট পরেছিলাম, অ্যান্ড ওয়েন্ট ফর এ ওয়াক, এবং বাইরে হাঁটতে গিয়েছিলাম যদিও। তাহলে আমরা জ্যাকেট পরি কখন? যখন বাইরে ঠান্ডা থাকে। কিন্তু যদিও দিয়ে সবসময় একটা কন্ট্রাস্ট রিলেশন বোঝায়, যে বিপরীত কিছু একটা হবে। তাহলে এইখানে যেহেতু দো দেয়া, আমরা হচ্ছে লিখতে পারি যে দ্য ওয়েদার ওয়াজ নট দ্যাট কোল্ড, যে দ্য ওয়েদার ওয়াজ নট দ্যাট কোল্ড, দ্যাট কোল্ড দিয়ে বোঝাচ্ছে অতটা বেশি না, যে আমরা আমাদের জ্যাকেট পরেছিলাম এবং বাইরে গিয়েছিলাম যদিও ওয়েদারটা আসলে খুব একটা বেশি ঠান্ডা ছিল না। যে কয়টা তোমাদেরকে বললাম, এই কয়টার ভিতরে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে বলো। আমরা লেস্ট নিয়ে আলোচনা করলাম, ইফ যদি নেগেটিভ আকারে থাকে তাহলে কিভাবে আমরা লিখব, আনটিল আর টিল থাকলে আমরা কিভাবে লিখব, অ্যাজ লং অ্যাজ থাকলে কিভাবে লিখব, দো অল দো থাকলে কিভাবে লিখব। এখন দো অল দো হচ্ছে কনজাংশন, আমরা যেমন একটু আগে পড়ছিলাম না, যে সো দ্যাট বা হচ্ছে ইন অর্ডার দ্যাট, কেন এই দুইটা হচ্ছে কনজাংশন, আর এদের প্রিপোজিশন হচ্ছে তোমার টু বা ইন অর্ডার টু।
বা হচ্ছে তোমার উইথ এ ভিউ টু, কেন এটা আমরা কিছুক্ষণ আগেই পড়লাম। তো ঠিক একইভাবে দোয়াল দো হচ্ছে কনজাংশন, আর এটার প্রিপোজিশনও আছে। তো প্রিপোজিশনটা কিরকম? প্রিপোজিশনটা হচ্ছে এরকম, আমরা একটু এখানে দেখি। ইনস্পাইট অফ বা ডেসপাইট, এটার বাংলা হচ্ছে, আমরা আগে একটু পার্টস অফ স্পিচটা লিখি, এটা হচ্ছে তোমার প্রিপোজিশন। আর এটা দিয়ে বোঝায় হচ্ছে সত্ত্বেও, মানে দোয়াল দোর মতোই আর কি, তবে এটা প্রিপোজিশন। এখন ইনস্পাইট অফ, অনেকে না ভুলে ডেসপাইট অফ দিয়ে ফেলো, এই জিনিসটাতে খেয়াল রাখবা। ইনস্পাইটের পরে আমরা অফ দেই, কিন্তু ডেসপাইটের পরে আমরা অফ দিব না। কেন, খুব ভালোভাবে খেয়াল রাখবা, ডেসপাইটের পরে তুমি যদি ভুল করে অফ দিয়ে দাও, একদম জিরো দিয়ে দিবে, সাবধান। তো দেখো যে ইনস্পাইট অফ হিজ পোভার্টি, যে তার দারিদ্রতা থাকা সত্ত্বেও তুমি দিতে পারো যে হি ইজ হ্যাপি, বা তুমি দিতে পারো হি ওয়াজ হ্যাপি। মানে এইখানে টেন্সটা ম্যাটার করে না, কেমন? এই ইনস্পাইট অফ আর ডেসপাইট থাকলে টেন্স ম্যাটার করে না, যে কোনো টেন্সই তুমি লিখতে পারো, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ইভেন ফিউচার হোক। তারপরে দেখো ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মেরিট, তার মেধা থাকা সত্ত্বেও, কেমন ওই যে আমাদের আন্টিরা বলে যে ওর মেধা আছে কিন্তু পড়ে না, কেমন ওইরকম আর কি বিষয়টা। যে ইনস্পাইট অফ হিজ হ্যাভিং মেরিট, ধরো তুমি এখানে লিখে দিলা হি ফেইলড, সে ফেইল করলো বা ফেইলড ইন দ্য এক্সাম। তারপরে দেখো ডেসপাইট হিজ গুড কোয়ালিফিকেশনস, তার ভালো কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও হি ডিডেন্ট গেট দ্য জব দিতে পারো, হি ডিডেন্ট গেট দ্য জব। তারপরে হচ্ছে ডেসপাইট হিজ ইনোসেন্স, মানে তার নির্দোষ হওয়া সত্ত্বেও আমরা দিতে পারি হি ওয়াজ পানিশড, হি ওয়াজ পানিশড, তাকে শাস্তি দেওয়া হয়েছিল তার নির্দোষ হওয়া সত্ত্বেও। এরপরে দেখো ইনস্টিড অফ বা ইন লিউ অফ, মানে হচ্ছে তোমার পরিবর্তে, কারণ এটাও তোমার প্রিপোজিশন। ইনস্টিড অফ বা ইন লিউ অফ, পরিবর্তে। তো ইনস্টিড অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রির পরিবর্তে আই টুক ফিজিক্স দিতে পারো, বা আই চুজ ফিজিক্স। তারপরে হচ্ছে দ্য বয় হ্যাড সাম কফি ইনস্টিড অফ, এইখানে একটা ঝামেলা আছে। তুমি যদি জাস্ট টি লেখো, সেন্টেন্স কিন্তু কারেক্ট, কিন্তু তোমাকে মার্কস দিবে না। প্রশ্ন হচ্ছে কেন দিবে না? এর রিজন হচ্ছে, তুমি যদি এই টপিকটা বোর্ডের সিলেবাসটা যদি দেখো, তাহলে দেখবা এরকম লেখা থাকে যে কমপ্লিটিং দ্য সেন্টেন্স উইথ ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, মানে তোমাকে হয় ফ্রেজ ইউজ করে হচ্ছে সেন্টেন্সটা কমপ্লিট করা লাগবে, তা না হলে ক্লজ ইউজ করে। ফ্রেজে আমরা জানি যে একাধিক ওয়ার্ড থাকে, শুধু কোনো ফাইনিট ভার্ব থাকে না। আর ক্লজে হচ্ছে একাধিক ওয়ার্ড থাকে এবং ফাইনিট ভার্ব থাকে। তো তোমাকে হচ্ছে অবশ্যই ফ্রেজ বা ক্লজ ইউজ করা লাগবে। শুধু একটা ওয়ার্ড দিলে তারা মার্কস দিবে না, এই জন্য শুধু টি দিলে তুমি মার্কস পাবা না। তাহলে তোমাকে কি লিখতে হবে? তুমি চাইলে এইভাবে লিখতে পারো হ্যাভিং টি, যে দ্য বয় হ্যাড সাম কফি ইনস্টিড অফ হ্যাভিং টি। তখন একটা ওয়ার্ডের বেশি হয়ে যায়, তখন আর কোনো সমস্যা হবে না। এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবা। তোমাদের যে এক্সাম নিছিলাম, সেইখানে এক্সামে এই ভুল অনেকে করছো, তাও আমি মার্কস দিয়ে দিছি, কিন্তু এটা মার্কস তোমাকে দিবে না বোর্ডে। দ্য বয় হ্যাড সাম কফি ইনস্টিড অফ হ্যাভিং টি, হি এইট ফিশ ইন লিউ অফ, এখানে শুধু মিট দিলে হবে না, তোমাকে ইটিং মিট দিলে তখন মার্কস দিবে। এই বিষয়টা খুব ভালোভাবে মনে রেখো, একটা ওয়ার্ড কমপ্লিটিং সেন্টেন্সে দেয়া যাবে না, কেন একের বেশি ওয়ার্ড দিলে তখন তুমি মার্কস পাবা। তো এই যে যে কয়টা রুল আজকে বোঝালাম, কারো কোনোটাতে কনফিউশন বা কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে একটু জিজ্ঞেস করো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, ভাইয়া কম্পিটিং সেন্টার কনফার্ম প্রভাব। ভাই কথা একটু কেটে কেটে আসছে, আবার একটু বলবা? ভাইয়া কম্পিটিং সেন্টেন্সে তো অনেক সময় প্রোভার্বস চলে আসে, তখন কি করবো?
আচ্ছা, যদি কোনো প্রভার্ব চলে আসে তাহলে ওই প্রভার্ব ওইভাবেই লেখা লাগবে, কোনো কিছু চেঞ্জ করেও লেখা যাবে না। আমি তোমাদেরকে একটা প্রভার্বের লিস্ট দিচ্ছি, তারপরেও তোমরা একটু তোমাদের নিজেদের যে হচ্ছে বইগুলো আছে গ্রামারের ওগুলাতে দেখবা। তারপর আমি হচ্ছে তোমাদেরকে ওইটার একটা লিস্ট তোমাদের গ্রুপে পাঠিয়ে দিব। ওই কটা পড়লে ওইখান থেকে কি কমন পড়বে। আর প্রোভার্বের কোনো কিছু চেঞ্জ করা যাবে না। যদি এমন কোনো প্রোভার্ব চলে আসে যেটা কেউই জানে না, আশেপাশের তুমিও জানো না, তখন একটা বানায় টানায় কিছু একটা লিখে আসবা। কিন্তু প্রোভার্ব একদম জাস্ট ওই সেন্টেন্সটাই লেখা লাগে। আমি তোমাদের ওই লিস্টটা তোমাদের গ্রুপে আজকে দিয়ে দিচ্ছি। আর কোনো প্রশ্ন ভাইয়ারা? তো এরপরে যে রুলগুলো আসে এগুলো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখব। তোমাদের গ্রুপে আমি বলে দিব না যে আগামী ক্লাস কখন বা কবে হবে। ইনশাল্লাহ আগামী একটা বা দুইটা ক্লাসেই পুরো কমপ্লিটিং সেন্টেন্সটা শেষ করে দিব। আর যে যেখানে বুঝবা না একদম নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করবা। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।